এই গরিবের বাচ্চা প্রিমিস রে আমরা এত অপমান করলাম, ও তারপরও এখানে বসে আছে। ওর তো কোনো ভাই লজ্জা শরম নাই। ওরে আমরা এই টেবিল থেকে অন্য টেবিলে পাঠিয়ে দিলাম, তারপরও এখান থেকে যাচ্ছে না। আরে বাদ দাও, গরিব মানুষ হয়তো এরকম দামি জায়গায় আগে কখনো খায় নাই, তাই এখান থেকে যাচ্ছে না। আরে ভাই, তোমরা এগুলা কি শুরু করলা? ও আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করি। এইভাবে ওরে মিয়া পলাতেই করছে না তোমাদের। আর প্রিমিস তো এখানে আসতেই চায় নাই। আরে অদিতি, যার তার সাথে মিশতে হয় না। ওর অবস্থা তুমি দেখো আর তোমার অবস্থা দেখো। আর এই শরীর নিয়েও ভিক্ষা করতেছে। ওর তো সমস্যা নাই, তাহলে ভিক্ষা করে কেন? ওদের লাইফে কোনো ইচ্ছা নাই, এভাবেই মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাইবে। একদম ঠিক কথা বলছিস বন্ধু। ওদের মতো মানুষের অভ্যাস এমনই হয়, মানুষের কাছ থেকে হাত পাতবো আর ওই টাকা দিয়ে ঘুরবো খাইবো। ওদের থেকে দূরে থাকাটাই অনেক ভালো। প্রিমিস ওদের কথার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু তারা কি বলছিল না বলছিল এগুলো তার কোনোভাবেই যায় আসে না। উল্টা তার আরো হাসি পাচ্ছিল। প্রিমিস চাইলেই এই হোটেল আর এই হোটেলের সমস্ত মানুষের সমস্ত সম্পত্তি কিনে ফেলতে পারবে, কিন্তু তার আর ওদের সাথে এই পার্থক্য ছিল। আমার মনে হচ্ছে এইসব ফালতু লোকেদের নিয়ে আমাদের কথা না বলাই উচিত। ওর কথা বাদ দাও। হ্যাঁ, এবার সিফাত তুমি বলো, তোমার কি অবস্থা? এখানে আসতে এত লেট কেন হলো তোমার? আরে তেমন কিছু না, আমি 2-3 দিন ধরে আব্বুরে বলতেছি নতুন একটা গাড়ি কিনে দাও, কিন্তু আব্বু তো অফিস নিয়ে বিজি। তাই আমি গাড়ির শোরুমে গেছি আর ওইখান থেকে একটা গাড়ি কিনে সরাসরি এখানে আইসা পড়ছি। এর জন্য দেরি হইছে। সিফাত এমন ভাবে গাড়ি কেনার কথা বলল যেন সে একটা টুথব্রাশ কিনছে। সে তার কথার মধ্য দিয়ে বুঝালো এই সব গাড়ি কিনা তার হাতের খেলা, এগুলো তার কাছে কিনা কোনো ব্যাপারই না। আচ্ছা শিফাত, তুমি নতুন গাড়ি কিনছো? আমাদেরকে তোমার গাড়ি কি দেখাইবা না? আর তুমি কি গাড়ি কিনছো? টপ ক্লাস লাক্সারি কার ভাই, তোমরা দেখলে বুঝতে পারবা, আমি আর কিছু বলবো না। এটা বলে সিফাত তার হাতের মধ্যে তার গাড়ির চাবি ঘোরাচ্ছিল আর স্টাইল দেখাচ্ছিল। ওইদিকে দেখিয়ে দেখিয়ে এগুলো করছিল। এরপর সেখানে তারা সবাই তাদের খাবার খাওয়া শেষ করে। খাবার খাওয়ার পর জিসান সবাইকে বলে, আচ্ছা সবাই চলো আমরা জুস বারে গিয়ে জুস খেয়ে আসি। এইখানে তো বাড়ি খাবার খাইলাম, একটু জুস আর কোল্ড ড্রিঙ্কস খাইলে ভালো লাগবে, আর এটা আমি তোমাদেরকে খাওয়াবো। এরপর সিফাত অদিতিকে হাত দিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু অদিতি মানা করে দেয় আর সে প্রিমিসের টেবিলে চলে যায় আর প্রিমিসকে তাদের সাথে যেতে বলে, কিন্তু প্রিমিস না করে দেয়। তারপর আবার অদিতি তাকে জোর করে তাদের সাথে যাওয়ার জন্য। সে আর মানা করতে পারে না। এরপর সবাই রেস্টুরেন্টের বাইরে চলে আসে। আরে গাড়ি কই? শিফাত, তোমার গাড়ি কোনটা? আমি অনেক এক্সাইটেড। আরে গাড়ি পার্কিং এ আছে, তোমরা এখানে থাকো, আমি আর জিসান মিলে গাড়ি নিয়ে আসতেছি। তারা দুজন গাড়ি আনতে যাওয়ার সময় যখন প্রিমিসের পাশ দিয়ে যাচ্ছিল, তখন প্রিমিস তাদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, পার্কিং ম্যান কি তোমার গাড়ি পার্ক করার জন্য আসছিল? সিফাত প্রিমিসের গলার আওয়াজ প্রথমবার শুনলো। প্রিমিসের কণ্ঠ সিফাতের বুকে গিয়ে লাগে। আর তখনই জিসান প্রিমিসকে বলে, এইটা অনেক বড় হোটেল, এখানে দামি লোকেরাই আসে। এখানে শুধু ভিআইপি লোকেরাই তার গাড়ি পার্কিং এর সুবিধা পায়। দুনিয়ার সব খবর জানে না, আবার জ্ঞান দিতে আইসা পড়ছে। এরপর তারা গাড়ি আনতে যায়। প্রিমিসের অনেক হাসি পাচ্ছিল ওদের কথা শুনে। এমন না যে প্রিমিস এগুলো জানে না, কিন্তু প্রিমিস ওদের দুইজনের সাথে একটু মজা নিতে চাচ্ছিল। ভূমিকা, শান আর তার বান্ধবী গাড়ি আসার জন্য অপেক্ষা করছিল, আর এইদিকে অদিতি প্রিমিসের সাথে পিছনে দাঁড়িয়েছিল। এরপর যখন অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে আসছিল না, তখন ভূমিকা জিসানকে ফোন দেয় আর বলে, এই তোমরা কই আসো দিসান? এখনো আসতেছো না কেন? এই আসতেছি, একটু দেরি হবে। এই গাধা সিফাতের জন্য একটি বিশাল ঝামেলা হয়ে গেছে, আমরা আসতেছি, ওয়েট করো। আরে আমার টেনশন হচ্ছে তো, তুমি বলো কি হইছে? আরে সিফাত একটা অনেক বড় ঝামেলা করে ফেলছে। সিফাত ওর গাড়ি পার্কিং থেকে বের করতে গিয়ে একটু বড় অনেক দামি গাড়ির মধ্যে ধাক্কা লাগায় দিছে। ভূমিকা এই কথা শুনে তাড়াতাড়ি ওইখান থেকে তার বন্ধুদের নিয়ে গাড়ি পার্কিং এর ওইখানে চলে যেতে থাকে। প্রিমিস আর অদিতি তাদেরকে এইভাবে যেতে দেখে তারাও গাড়ি পার্কিং এর ওইখানে গিয়ে পৌঁছায়। এরপর ভূমিকা দেখে সিফাত একটি লাক্সারি কারের মধ্যে ধাক্কা লাগিয়ে দিয়েছে। প্রিমিস একটু দূরে দাঁড়িয়ে ছিল। যখন প্রিমিস দেখে সিফাত আর কারণ না তার নিজের গাড়ির উপর ধাক্কা লাগিয়ে দিয়েছে, তখন প্রিমিসের অনেক রাগ হয়। হ্যালো গাইস, আমি আপনাদের দিবস গেমিং। আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। তো গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড টপ করেন, ট্রাস্টেড কাউরে পাইতেছেন না এন্ড কম দামে কাউরে খুঁজতেছেন, তাদের জন্য গাইস এই যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড ইমো নাম্বার দিয়ে দিলাম। আমার এক বড় ভাই ডায়মন্ড টপ করে থাকে, তার কাছ থেকে
আপনারা কিন্তু ডায়মন্ড নিতে পারবেন। এন্ড গাইস আমার যখন ডায়মন্ড লাগে আমি তার কাছ থেকে নেই, তো অবশ্যই গাইস তার কাছ থেকে আপনারা টপ করবেন, যাদের ডায়মন্ড লাগে তারা ওনাকে মেসেজ দিতে পারেন। আরে এই গাড়িটার দাম 2-1 কোটি টাকার তো বেশি হবেই। এইটার মধ্যে যে ড্যামেজ হইছে, এখন এইটা ঠিক করতে গেলে কমপক্ষে 5-6 লাখ টাকা লাগবে। যার গাড়ি সে তো ছাড়বে না। আরে ভাই, আমি গাড়ি ঠিকই চালাইতেছিলাম, হঠাৎ আমার সাথে কি এমন হয়ে গেল। আর আমি যদি জানতাম এমন কিছু হবে, আজকে আমি তাহলে গাড়ি নিয়েই বেরোতাম না। ভাই আমি এই গাড়ি আগেও দেখছিলাম এক লোকের কাছে। এই গাড়ি তো জার্মান থেকে বানানো। এই গাড়ির দাম মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা হইব। এইটার মধ্যে যেই ড্যামেজ খাইছে এটা তো ঠিক করতে মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা তো লাগবে। শিফাত এটা শুনে ঘাবড়ে যায়। এত টাকা জরিমানার কথা শুনে তার মাথার মধ্যে রক্ত উঠে যেতে থাকে। তার শরীর ভয়ে কাঁপা শুরু করে দেয়। এইগুলা চিন্তা করতে করতে সে দুর্বল হয়ে যায়, আর সে সেখানে কিছু একটার মধ্যে ঢেলান দিয়ে বসে পড়ে। ও এত বড়লোকের ছেলে না যে পকেটে হাত দিলে 5-6 লাখ টাকা বের করে দিতে পারবে। আরে শিফাত, একটুখানি অস্তে চালাইলে তো এমন অ্যাক্সিডেন্ট হইতো না। তাড়াহুড়া না করলেও পারতা। শিফাত নিজেও কিছু করে না, এখনো তার বাবার ব্যবসাতেও জয়েন করেনি, তাই সে তার বাবার কাছ থেকেও এত টাকা চাইতে পারবে না। ওর বাবার কাছেও 5-6 লাখ টাকা কম অ্যামাউন্ট না। ওর আব্বু যদি জানে তাহলে শিফাতের অবস্থা খারাপ করে ফেলবে। যখন সবাই দেখে শিফাত মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে, তখন বাকিরাও তাকে আর কিছু বলে না। শিফাত তার বন্ধুদের মাঝে ছোট হতে চাচ্ছে না, এমনকি অয়তির সামনে তো কোনোভাবেই ইমেজ ডাউন করা যাবে না। আচ্ছা, তুমি এইখান থেকে চুপচাপ গাড়ি নিয়ে চইলা যাইতেছো না কেন? এইখানে তো গাড়ির মালিক আশেপাশে নাই, আর আশেপাশে কেউ এখনো দেখে নাই, তুমি চলে যাচ্ছ না কেন? আর যার কাছে এত দামি গাড়ি আছে সে 5-6 লাখ টাকা তার কি আসে যাবে? প্রিমিস যখন শিফাতের 12টা বাজার মতো চেহারা দেখে, সে তার হাসি মনে মনে আটকে রাখতে পারে না। প্রিমিস এটা ভেবে হাসছিল, মানুষ কত জলদি পাল্টে যেতে পারে। একটু আগে উপরে কি ভাবটাই না ছিল, আর এখন কি হয়ে গেছে। আরে ভাই, তুমি কি পাগল নাকি? তুমি কি দেখো না এখানে আশেপাশে কত সিসি ক্যামেরা লাগানো আছে? আমি যদি এখান থেকে বাইকে যাই আর পরে যদি এই গাড়ির মালিক জানতে পারে, তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো? আর তোমার তো মান সম্মান নাই, তুমি এগুলা কিভাবে বুঝবা? শিফাত যতই চিল্লাচ্ছিল, প্রিমিসের শুনতে তত মজা লাগছিল, কারণ তার এই হালাত দেখে সে মনে মনে হাসি আটকে রাখতে পারছিল না। হ্যাঁ, এখান থেকে ভেগে যাওয়াটা ঠিক হবে না। বলদের মতো কথা বলো না তো প্রিমিস, যেইটা বুঝো না ওইটা নিয়ে কথা বইলো না। আমিও ভাবি নাই প্রিমিস, তোমার জামা কাপড়ের মতো জঘন্য তোমার মেন্টালিটি। যদি আমাদের জায়গায় তুমি থাকতা তাহলে কি তুমি বাইরে যাইতা? হতেও পারে, তোমার তো শরম লজ্জা নাই। কলেজে কি তোমার এগুলাই শিখাইছে? প্রিমিস, তুমি কি আমারে তোমার মতো ভাবতেছো? আমার কাছে এই 5-6 লাখ টাকা বেশি বড় অ্যামাউন্ট না। আরে এটা তো আমার 2 মাসের পকেট খরচা। তুমি যেটা 6 মাসে কামাও না, সেটা আমি 1 দিনে কামাই। প্রিমিসের ওর কথা বিশ্বাস হয় না। তার মনে হয় না শিফাতের বাবা বছরেও তাকে 6 লাখ টাকা পকেট মানি দেয়। আর যদি তেমন হতো তাহলে এইভাবে নিচে মাথায় হাত দিয়ে বসে থাকতো না। প্রিমিস, চলো আমরা এখান থেকে চলে যাই। তোমার ওদের কথা আর শুনতে হবে না, ওরা ওদের সমস্যা সমাধান করতে পারবে। অদিতির আর সহ্য হচ্ছিল না, যেখানে সব দোষ তাদের, তারপরও প্রিমিসকে কথা শুনতে হচ্ছে। তাই সে প্রিমিসকে নিয়ে সেইখান থেকে বের হয়ে যেতে থাকে। আর তখন সেখানে হাজির হয় গাড়ি পার্কিং এর সেই লোক। সে এখানে এসে গাড়ি ভাঙা দেখে চিল্লানো শুরু করে দেয়, আর প্রিমিস এইগুলা দেখে তাড়াতাড়ি এইখান থেকে যেতে শুরু করে দেয়। কার পার্কিং ম্যান যদি প্রিমিসকে দেখে ফেলে, তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। কি হবে নেক্সট পার্টে? প্রিমিসের আসল পরিচয় কি ফাঁস হয়ে যাবে? তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। কার এত বড় সাহস? কে করছে এই কাজ? কে এই গাড়ির সাথে ধাক্কা লাগাইছে? আমি ধাক্কা লাগাইছি। আমি বুঝতে পারি নাই ধাক্কা লেগে যাবে। আসলে আমি ভুল করে এটা করে ফেলছি। আরে ভাই, তুমি কি পাগল নাকি? এত বড় গাড়ি পার্কিং এর জায়গা, মাত্র কয়েকটা গাড়ি, তুমি কি চোখে দেখো না? তোমার এই একটুখানি গাড়ি নিয়ে তুমি এত দামি গাড়ির মধ্যে ধাক্কা লাগিয়ে দিছো? তুমি কি দেখো না? তুমি কি অন্ধ নাকি ভাই? আমি বুঝতে পারি নাই এমন কিছু হয়ে যাবে। এখন আর কি করার বলেন? এখান থেকে এখন কেউ কোথাও যাইতে পারবেন না। কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি সরাসরি সিকিউরিটির কাছে দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত এই গাড়ির মালিক আসতেছে, কেউ এখান থেকে এক পাও আগাবেন না। পার্কিং ম্যান ভয় পাচ্ছিল, কারণ গাড়ির যেই ক্ষতি হয়েছে সেটা যদি গাড়ির মালিক এসে দেখে তাহলে সব দোষ তার ঘাড়ে এসে পড়বে। এইদিকে প্রিমিস ভয় পাচ্ছিল যে পার্কিং ম্যান যদি তাকে দেখে ফেলে তাহলে তো সবাই জেনে যাবে তার আসল পরিচয়। তাই প্রিমিস অদিতিকে নিয়ে ওইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রিমিস অনেক ভয় পাচ্ছিল পালানোর সময় তাকে না পার্কিং ম্যান দেখে ফেলে। যখনই প্রিমিসরা যাচ্ছিল পার্কিং ম্যান তাদেরকে দেখে ফেলে। এই ছেলে
ছেলে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি না কাউরে এখান থেকে যাইতে না করছি। যখন প্রিমিসকে পালিয়ে যেতে দেখে তখন পার্কিং ম্যান মনে করে সেই গাড়ি ভেঙেছে। ওই পার্কিং ম্যানের কাজ ছিল তাদেরকে ধরা। যদি তাকে না ধরে তাহলে সমস্ত মামলা তার উপর এসে পড়বে। এইদিকে প্রিমিস আগে আগে পালাচ্ছিল আর পার্কিং ম্যান তার পেছন পেছন। ভূমিকা, সান, জিসান আর ঈশান সবাই তার পিছন পিছন আসতে থাকে। তারা দেখতে চায় প্রিমিস কেন পালাচ্ছে। এটা খুবই লজ্জাজনক ব্যাপার ছিল, কিন্তু তারা দেখতে চাচ্ছিল পার্কিং ম্যান প্রিমিসকে কিভাবে মার দেয়। এই পাগলে বাড়তেছে কেন? দইরা কতগুলা মার দিলে ভালো হইব। প্রিমিসের সাথে যেহেতু অদিতি ছিল, প্রিমিস চাইলেও জোরে দৌড় দিতে পারছিল না। যদি সে একা থাকতো তাহলে সে এতক্ষণে পালিয়ে যেতে পারত, কিন্তু কিছুক্ষণ পর পার্কিং ম্যান প্রিমিসকে ধরে ফেলে। পার্কিং ম্যান যখন পিছন থেকে প্রিমিসের ঘাড় ধরে সেখানে থাকা প্রিমিসের বন্ধুরা খুশি হয়ে যায়। তারা ভাবে পার্কিং ম্যান হয়তো এখন প্রিমিসকে সেই মার দিবে আর অপমান করবে। এইদিকে অদিতি ভয় পাচ্ছিল এইবার আবার প্রিমিসকে অপমানিত হতে হবে। আরে তুই কি ভাবছ তুই আমার হাত থেকে বাইতে যাবি? প্রথমত একজন মানুষের দামি গাড়ি তুই ভাঙছ, এরপর তারে না বলে পলায় দিতেছ। তোর তো আজকে খবর আছে। সেই পার্কিং ম্যান প্রিমিসকে পিছন থেকে না দেখেই তাকে অনেক খারাপ কথা বলতে থাকে, কিন্তু যখন সে প্রিমিসের মুখ তার দিকে ঘোরায় সে সাথে সাথে বলে ওঠে, আরে স্যার আপনি এখানে? স্যার আপনি কেন ভাগতেছেন? এটা বলার পর তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। আসলে যারা এই ধরনের গাড়ি চালায় তাদের বয়স মিনিমাম 40 থেকে 50 বছরের মানুষ হয়ে থাকে। প্রিমিসের মতো একটি 20-22 বছরের ছেলের কাছে এই গাড়ি থাকতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণ আগে যখন সে প্রিমিসকে দেখছিল ওই গাড়ি নিয়ে, তখন তার প্রিমিসের উপর একটা ভালো ধারণা তৈরি হয়েছিল। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি ঠিক মতো দেখতে পারি না এটা আপনি। স্যার আমি যদি দেখতাম আপনি তাহলে আমি জীবনও আপনার পিছে ভাগতাম না। আর স্যার আপনি এখানে এইভাবে ভাগতেছিলেন কেন? আপনি বললে স্যার আমি আপনার গাড়ি এইখানে নিয়ে আসতাম। পার্কিং ম্যান এরপর চুপচাপ দাঁড়িয়ে থাকে। পার্কিং ম্যানের এমন কথাবার্তা দেখে দূর থেকে যারা হাসছিল ওদের মুখ বন্ধ হয়ে যায়। আর ভূমিকা, সান, সিফাত আর জিসান প্রিমিসদের সামনে আসে। আর পার্কিং ম্যান ওদেরকে দেখেই প্রিমিসকে বলে, স্যার এই ছেলে আপনার গাড়ি বানছে, যদি আপনি চান আমি ওদের কাছ থেকে এই গাড়ি ঠিক করতে যত টাকা লাগে নিয়ে দিব, আর যদি ও টাকা না দেয় তাহলে আমরা ওকে পুলিশে ধরিয়ে দিব। এইটা শুনে সেখানকার সবাই অবাক হয়ে যায়। পার্কিং ম্যান কেন প্রিমিসকে স্যার বলছে? কি হবে এখন? প্রিমিসের আসল পরিচয় কি ফাঁস হয়ে যাবে, নাকি প্রিমিস আবারও বাঁচার কোনো উপায় বের করে ফেলবে? আরে ভাই আপনার চোখে তো সমস্যা হয়েছে। আপনি কারে স্যার বলতেছেন? আপনি যারে স্যার বলতেছেন কিছুক্ষণ আগে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে সবার কাছে ভিক্ষা চাইতেছিল। ওই ছেলে তো এই গাড়ির চাক্কাতে হাওয়া ভরতে পারবে না, আর আপনি ওকে কেন স্যার বলতেছেন? আমার চোখে সমস্যা হবে কেন? আমি কিছুক্ষণ আগে ওনার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে এই গাড়ি পার্ক করে আসলাম, আর তুই হাওয়া ভরার কথা বলতেছ? তুই আগে এইটা ঠিক কর যে এই গাড়ি যে ক্ষতি হয়েছে এটা কিভাবে তুই জরিমানা দিবি। আচ্ছা, ওদের জরিমানা দেওয়ার কোনো দরকার নাই, আর গাড়ি এমনি তো বেশি একটা ক্ষতি হয় নাই। আপনি এক কাজ করেন, আপনি গাড়ির চাবিটা আমাকে দেন, আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। প্রিমিস তার কাছ থেকে চাবি নেয় আর সেখান থেকে চলে যেতে থাকে গাড়ি আনার জন্য, কারণ এখন সবাই যেহেতু জেনে গেছে এইখানে লুকিয়ে আর কোনো ফায়দা হবে না। এর কিছুক্ষণ পর প্রিমিস আস্তে আস্তে গাড়ি নিয়ে আসতে থাকে। যখন প্রিমিসকে গাড়ির মধ্যে দেখে তাদের বন্ধুদের মাথার হোশ উড়ে যায়। কেউ এটা কল্পনাও করতে পারেনি যাকে একটু আগে ভিক্ষা করতে দেখলো রেস্টুরেন্টের বাইরে, সেই ছেলে এত দামি গাড়ির মালিক। আরে ভাই, এত দামি গাড়ি, তাও আবার প্রিমিসের। ও এত দামি গাড়ি কিভাবে পাইলো? সেখানকার সবার প্রিমিসের গাড়ি দেখে যেন হার্টবিট বেড়ে গিয়েছিল, আর অদিতির এগুলা দেখে যেন হার্টবিট বন্ধই হয়ে গিয়েছে। সবার মাথায় চক্কর আসা শুরু করে। আসলে কে প্রিমিস? কোথায় পেলো এই গাড়ি? যে ছেলে একটু আগে 10 টাকা চাইতেছিল ওই ছেলে এখন 20 টাকার গাড়ি চালাচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন, প্রিমিস এই গাড়ি কিভাবে পেলো? এরপর সেখানে প্রিমিসের গাড়ি হর্ন বাজায় আর গাড়ি অদিতির সামনে এসে দাঁড় করায় আর তাকে বলে, অদিতি ভেতরে আসো, আমি তোমাকে কলেজে ড্রপ করে দিতেছি, চালু উঠো গাড়িতে। অদিতির প্রিমিসের কাহিনী দেখে সেম অবস্থা ছিল, কিন্তু বাকিদের মতো তার জ্বলছিল না। প্রিমিস যখন তাকে গাড়িতে উঠতে বলে সে একটু সংকোচ বোধ করে, তারপর সে গাড়িতে উঠতে রাজি হয় এবং গাড়িতে উঠে যায়। এই সময় অদিতি অনেক খুশি হয়, কারণ এতদিন ধরে সে প্রিমিসের সাথে সঙ্গ দেওয়া তার ভুল হয়নি। যখনই প্রিমিস গাড়ির সামনে নিয়ে চলে যাবে তখন ভূমিকা তার গাড়ির সামনে এসে বলে, প্রিমিস আমাকেও নিয়ে চলো, আমিও তো কলেজে
যাব, আমাকেও একটু কলেজে নামায় দিও। এতক্ষণে সে বুঝে গিয়েছে এইটা প্রিমিসের গাড়ি, তাই সে সাথে সাথে প্রিমিসের সাথে ভাব জমাতে এসে পড়েছে। যেই প্রিমিসকে দেখে সে নাক বন্ধ করে দিত, আজ তার কাছে যাওয়ার জন্য সে এত নিচে নামতেছে। আচ্ছা, কিন্তু আমার মনে হয় তোমার সিফাতের গাড়িতে যাওয়া উচিত। আর এমনিতেও তোমরা জুসবারে যাওয়ার কথা ছিল, তোমরা ওদের সাথেই চলে যাও। আরে প্রিমিস, আমার এখন জুস টুস খাইতে মন চাইতেছে না, তুমি আমাকে নিয়ে চলো, আমাকে একটু কলেজে নামায় দিও প্লিজ। প্রিমিস কোনো কথা না শুনে তার গাড়ি ওইখান থেকে নিয়ে চলে যেতে থাকে, আর ভূমিকা তার পিছন পিছন দৌড়াতে থাকে আর প্রিমিসকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর যখন প্রিমিস জোরে গাড়ি চালিয়ে চলে যায়, সে সেখানে থেকে যায় আর হাঁপিয়ে যায়। ভূমিকার এই কাহিনী দেখে মনে হচ্ছিল ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিয়েছে। এদিকে প্রিমিস আর অদিতি গাড়ির মধ্যে বসেছিল, আর অদিতির মনে হাজারো প্রশ্ন জমা হয়েছিল। আর সে ঠিক তখনই প্রিমিসকে বলে, প্রিমিস, আমি কোনোদিন ভাবি নাই এই গাড়ি তোমার হইতে পারে। আমি একদম অবাক হয়ে গেছি। কেন, কি হয়েছে? এই গাড়ি কি তোমার পছন্দ হয় নাই? প্রিমিস একটু ভারী কণ্ঠে এই কথা বলে। তাদের গাড়ির ছাদ খোলা ছিল, সুন্দর বাতাস আসছিল। অদিতি প্রিমিসের এই কথা শুনে লজ্জা পেয়ে যায় আর মুখ অন্যদিকে নিয়ে যায়, আর তারপর আবার বলে, গাড়ির থেকে তো আমার তোমাকে বেশি ভালো লাগে। প্রথমে যখন সবাই তোমাকে অপমান করতো, খারাপ বাজে ব্যবহার করতো, তুমি তাদের কিছু বলতা না। এইটা আমার কাছে অনেক ভালো লাগতো, আর এইটা খুব কম মানুষই সহ্য করতে পারে। আচ্ছা, আগের কথা বলতেছো, আগে ভালো লাগতো তো এখন কেমন লাগে? এখন কি আমি চেঞ্জ হয়ে গেছি নাকি? প্রিমিস এইটা চিন্তা করেনি যে অদিতি তাকে নিয়ে এইভাবে ভাবে। প্রিমিস অদিতির চোখের দিকে আগে ভালো করে দেখেনি। প্রিমিস এমন কিছু আশা করেনি আগে। এখন তুমি গাড়িতে বসে আছো, এই গাড়ি চালাইতেছো, এই গাড়ির মালিক তুমি। এখন তো এইটা ক্লিয়ার, সিফাত, ঈশান ওদের থেকে তোমার লেভেল অনেক উপরের। তুমি নিজেকে যেভাবে লুকায় রাখছিল, আমি তোমার আসল পরিচয় বুঝতেই পারি নাই। আর এখন তোমার যে অবস্থা, তোমার সাথে কথা বললে সবাই ভাইবা চিন্তা কথা বলবে। অদিতি, তুমি আসলে ভুল বুঝতেছো। আসলে এই গাড়িটা আমার না, এটা আমি একজনের কাছ থেকে কিছুদিনের জন্য নিয়েছি। প্রিমিস মনে করছিল এইটা বললে হয়তো তাদের মধ্যে আগের বন্ধুত্ব টিকবে, তাই সে এই মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছে। আর এমনিতেও এটা তো প্রিমিসের গাড়ি না, রিমিনির গাড়ি। সে কিছুদিনের জন্য নিয়েছে, তারপরও সে তো এর চেয়ে দামি গাড়ি নিয়ে আসতো। এখন কি হবে? অদিতি প্রিমিসের কথা বিশ্বাস করবে, নাকি প্রিমিসকে আরো কঠিন প্রশ্ন করবে, নাকি প্রিমিস তার আসল পর্দা ফাঁস করে দিবে, অদিতিকে সব সত্য বলে দিবে? তা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান, পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। প্রিমিস, এই গাড়ি তোমার না? তুমি এই গাড়ি আরেকজনের কাছ থেকে দাঁড় নিয়ে আসছ? সত্যি বলতেছো তুমি? আরে হ্যাঁ, এটা আমি একজনের কাছ থেকে ধার নিয়ে আসছি। আমি এত দামি গাড়ি কোথায় পাবো? আরে তো এইগুলা কি ছিল? তুমি কি আমাদের বলদ বানানোর জন্য করছো এইগুলা? আরে তেমন কিছু না, আমার বস অনেক ভালো, উনি আমাকে ড্রাইভ করার জন্য দিছে। আর আমার যেই অবস্থা, এত দামি গাড়ি আমি কই পাবো বলো? আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই দামি গাড়ি, এটার মধ্যে যে ক্ষয়ক্ষতি হইলো, এটা ঠিক করতে তো অনেক টাকা লাগবে। তুমি ওই টাকা কিভাবে পাইবা? আরে অদিতি, চিন্তা কইরো না, আমার বসের এরকম 100টার উপর গাড়ি আছে, আর ওনাদের নিজস্ব গাড়ির কোম্পানিও আছে। এই দুই একটু ক্ষয়ক্ষতি ওনাদের যায় আসবে না, ওনাদের গাড়ির নিজস্ব গ্যারেজ আছে, ওইখানে দিলেই ঠিক করে দিবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আমি ভাবছিলাম সত্যি এটা তোমারই গাড়ি। প্রিমিস অদিতির সাথে একটু মিথ্যা কথা বলে, আর অদিতি সেইগুলো বিশ্বাসও করে নেয়। এরপর প্রিমিস অদিতির সাথে কথা বলতে বলতে হঠাৎ তাদের কলেজের সামনে এসে পড়ে, আর সেখানে অদিতিকে নামিয়ে দিয়ে সরাসরি গাড়ি ঠিক করানোর জন্য গ্যারেজে চলে আসে। তারপর গাড়ি ঠিক করে প্রিমিস সরাসরি তাদের বাসায় চলে যায়। আজকে অনেক লেট হয়ে যায়, তাই সে রাধিকার সাথে আজ দেখা করতে পারে না। যখন প্রিমিসকে তার বন্ধু অমিত তাদের রুমে দেখে, সাথে সাথে বলে, কিরে ভাই, তোরা আজকে কলেজে দেখলাম না, কই ছিলি সারাদিন? কোনো কাজ ছিল নাকি? হ্যাঁ, একটা কাজ ছিল খুব ইম্পর্টেন্ট, একটা বাড়ি কিনতে গেছিলাম। প্রিমিসের কথা শুনে অমিত তো প্রিমিসের দিকে তাকিয়ে থাকে। প্রিমিস অমিতের এমন কাহিনী দেখে হেসে ফেলে। অমিত মনে করে প্রিমিস ওর সাথে মজা নিচ্ছে, তাই তো বলেছে বাড়ি কিনতে গিয়েছি। আরে রাইতের বেলা কি ফাইজলামি শুরু করলি? তোর মাথা নষ্ট হইছে নাকি? মজান কাছো তোমার সাথে? প্রিমিসের অমিতের কথা শুনে আবারও হাসি পাচ্ছিল। প্রিমিস কিভাবে বুঝাবে যে সে আসলেই বাড়ি কিনতে গিয়েছিল? এরপর প্রিমিস তার রুমে ঘুমিয়ে পড়ে, আর পরের দিন সকালে অমিত প্রিমিসকে নিয়ে একটা জায়গায় যায়।
আর সেখানে অমিতের গার্লফ্রেন্ড রোশনিও ছিল। প্রিমিস, রোশনি তোরে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য রাখছে, তাই তোরে এত সকালে ঘুম থেকে ডাইকা নিয়ে আসলাম। অমিত প্রিমিসকে কলেজের কথা বলে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে এইখানে নিয়ে এসেছে, আর সেটা তার গার্লফ্রেন্ড রোশনির জন্য। রোশনি প্রিমিসকে সরাসরি ব্যাপারটা খুলে বলে আসলে কোয়েল আর শান্ত গভীরভাবে রিলেশনে চলে গিয়েছে। শান্ত ছেলেটা বেশি একটা ভালো না, তাই রোশনি প্রিমিসকে এসে বলে যাতে প্রিমিস ওদের দুইজনকে বুঝায় বলে বা কোয়েলকে আলাদা করে বুঝায় সবকিছু বলে। আরে কি বলতাছো তুমি? এই কাজের জন্য তোমার অন্য কাউরে খোঁজা উচিত, অ্যাটলিস্ট আমারে না ভাই। দেখো প্রিমিস, কোয়েল আসলে খারাপ মেয়ে না, আসলে ওর মুখটা একটু বেশি চলে। ওরা যেমন দেখো আসলে ও তেমন না। গত বছর যখন একটা গ্রামে কিছু ছেলে মেয়েদের পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, ও ওই গ্রামে থাইকা টানা 6 মাস ওদেরকে ক্লাস করাইছিল। প্রিমিস এই কথা শুনে তার একটু হালকা ঝাটকা লাগে, কারণ প্রিমিস চিন্তাও করেনি কোয়েলের মতো একটি মেয়ে ছোট একটি গ্রামে গিয়ে একদিনও থাকতে পারে না, আর সেই মেয়ে 6 মাস বাচ্চাদেরকে পড়াইছে। আচ্ছা দেখো, লাস্ট বার যখন তুমি কোয়েলরে হসপিটালে দেখতে আসছিলা, ওর জন্য খাবার নিয়ে আসছিলা, তখনই বুঝতে পারছিলাম তোমার ওর জন্য চিন্তা হয়। আমার মনে হয় না তুমি কোয়েলরে শান্তর মতো একটা ছেলের সাথে দেখতে পছন্দ করবা। রোশনি প্রিমিসকে বোঝানোর জন্য চেষ্টা করে, কিন্তু রোশনি এটা জানে না যে তখন প্রিমিস হসপিটালে কোয়েলের জন্য না, বরং তার বন্ধুদের জন্য খাবার নিয়ে এসেছিল। আসলে প্রিমিস কোয়েলকে তেমন একটা পছন্দ করে না, সে তার কাছ থেকে দূরেই থাকতে চায়, কিন্তু তারপরও প্রিমিস চায় না কোয়েল শান্তর মতো একটা ছেলের সাথে মিশুক, কারণ সে জানে শান্ত একটা বাটপার। গতবার প্রিমিস কোয়েলদের সমস্যা সমাধান করে দিয়েছিল, শান্ত ওইটা তার নিজের ক্রেডিট নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি কোয়েলরে একটা পার্কের মধ্যে নিয়ে যাব বলছি। আমি চাই তুমি ওরে এমন কিছু বইলা বোঝাও যাতে ও শান্তর আসল রূপ দেখতে পারে। কিন্তু তোমার কি মনে হয় ও আমার কথা শুনলে পার্কে দেখা করতে আসবে? আমার তো মনে হয় না। আরে ও আসবে, শিউর আসবে। আর তোমাদের এটা নিয়ে চিন্তা করে লাগবে না, তোমরা দুইজন এখানে থাকো, আমি ওরে বাইরে থেকে খুঁজে নিয়ে আসতেছি। ওদের দুইজনকে রেখে রোশনি বাইরে চলে আসে কোয়েলকে খোঁজার জন্য। কোয়েল জানে না প্রিমিসও এখানে আসছে। এরপর রোশনি কোয়েলকে পেয়ে যায় আর তাকে বলে, হেই গাইস, আমাদের ভিডিও এখনই শুরু হবে। এর আগে গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন। তো যারা আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান এবং ট্রাস্টেড কাউরে পাইতেছেন না অ্যান্ড কম দামে পাইতেছেন না অ্যান্ড ইজিলি কিভাবে টপ করতে হয় সেটা দেখতে যেতেছেন, তাদের জন্য গাইস আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ইমো নাম্বার দিয়ে দিলাম। সে 100% ট্রাস্টেড, তার কাছ থেকে আপনারা ইজিলি ডায়মন্ড টপ করতে পারবেন। অ্যান্ড মাঝে মাঝে আমি ওর কাছ থেকে ডায়মন্ড নিয়ে থাকি, তো 100% ট্রাস্টেড আছে। আপনাদের যাদের ডায়মন্ড লাগবে তারা ওকে মেসেজ দেন এখনই, আর ভিডিওটা এনজয় করেন। কোয়েল আমার সাথে চলো, অমিত আর প্রেমিস আমাদের দুজনের জন্য অপেক্ষা করতেছে। আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। রোশনি, তুই জানোস না আমি এই প্রিমিসের চেহারাও দেখতে চাই না। আমি বুঝতাছি না তুই কেন এগুলা করতাছ, কিন্তু তুই তো জানোস আমার দুনিয়া আর প্রিমিসের দুনিয়া আসমান জমিন সমান তফাৎ। কোয়েলের মেজাজ একদম খারাপ হয়ে যায়। গতবার যখন প্রিমিস কোয়েলকে দেখতে আসার সময় যখন তার জন্য খাবার নিয়ে এসেছিল, তখন রোশনি কোয়েলকে বলেছিল এই খাবার প্রিমিস তার বসের কাছ থেকে নিয়ে এসেছে। কোয়েল সেটাকে এই ভেবে নিয়েছে যে তখন যদি তার বস তাকে খাবারগুলো না দিত তাহলে প্রিমিস তার জন্য কিছুই আনতো না, আর তাই ভেবে প্রিমিসকে সে আরো দেখতে পারে না। কোয়েল দেখো, আমরা চাইলে এখান থেকে চলে যাইতে পারি, কিন্তু এটাও তো হতে পারে এখানে থাকলে তুমি নতুন কিছু জানতেও পারো। রোশনি এটা চাচ্ছিল না যে প্রিমিস আর কোয়েল রিলেশনে যাক, সে তো চাচ্ছিল যাতে কোয়েল শান্তর চেয়ে যত দূরে থাকা যায় তত দূরে থাকে। দেখো রোশনি, তুমি যা ভাবতেছ এইগুলা ইম্পসিবল। সেটা ওর জন্য যেমন ঠিক আমার জন্য, এরকম কথা তুমি স্বপ্নেও পাইবো না। কোয়েল অনেক রেগে রোশনিকে বলে, আর সেটা শুনে রোশনির মন খারাপ করে ফেলে। আর সেটা দেখে কোয়েল রোশনিকে আর কি বলবে, সে রোশনিকে কিছু না বলতে পেরে প্রিমিসের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। আর কোয়েল জানে রোশনি তার খুব ভালো বন্ধু, তার সব সময় ভালো চায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো এর জন্য ওর সাথে একবার দেখা করব, কিন্তু এটা ভালো করে মাথায় রাখো, এটা শুধু তোমার জন্য করতেছি, আর এটা আমার প্রিমিসের সাথে শেষ দেখা হবে। এরপর আর কোনোদিন যেন ওর সাথে আমার দেখা না হয়। রোশনি কোয়েলের কথা শুনে মেনে নেয়, আর তার কিছু বলারও নেই। এরপর তারা দুইজন প্রিমিস আর অমিতের সামনে গিয়ে দাঁড়ায়। যখন প্রিমিস কোয়েলকে দেখে আর সাথে সাথে বলে, আরে কোয়েল তুমি আসছো, বাহ খুব ভালো। আচ্ছা তোমার শরীরের কি অবস্থা? প্রিমিস রোশনির ইশারা
ভালো করেই বুঝে যায়, তাই সে কোয়েলের সাথে যতটা ভালো ব্যবহার করা যায় ততটা ভালো ব্যবহার করার চেষ্টা করে। আমার নাম শুধু কোয়েল না, ঠিক আছে? আমার নাম যদি ডাকতে হয় তাহলে আমার ফুল নাম সহ ডাকবা। এরপরে বার থেকে যদি আমার সাথে কথা বলো তাহলে প্লিজ আমার ফুল নাম সহ ডাকবা, বুঝছো তুমি? কোয়েল ভাব দেখিয়ে কথা বলা শুরু করে দেয়। সে তার সাথে এমন ভাবে কথা বলে যেন প্রিমিসের চেহারাও সে দেখতে চায় না। প্রিমিসের কাছে এই ব্যবহার খুব আজব লাগে। ফুল নেম তো প্রিমিসের কাছেও আছে। যদি প্রিমিস তার ফুল নেম আর আসল পরিচয়ের কাহিনী কোয়েলের সামনে আনে তাহলে কোয়েল হার্ট ফেলও করতে পারে। কিন্তু প্রিমিস নিজেকে শান্ত করে রোশনির দিকে তাকায়। আরে সবাই চলো আমরা পার্কে যাওয়ার জন্য রওনা দিই। যদি এখন লেট করি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। সবাই চলো আমরা এখনই বের হই। প্রিমিসের মন খারাপ ছিল, কারণ 2 দিন ধরে সে রাধিকার সাথে দেখা করতে পারছে না। আবার এইদিকে কোয়েলের এমন খারাপ আচরণ। শুধুমাত্র তার বন্ধু অমিতের জন্য সে যাওয়ার জন্য রাজি হয়েছে। যখনই তারা সবাই এখান থেকে পার্কের উদ্দেশ্যে রওনা দিবে ঠিক তখনই কোয়েল বলে যে থামো সবাই। কিন্তু কেন? কোয়েল কি যাবে না, নাকি প্রিমিস তাদের সাথে গেলে যাবে না, নাকি অন্য কোনো কারণ আছে? এইগুলো জানতে চাইলে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আর নেক্সট পার্ট আসলে এই ভিডিওর স্ক্রিনে দেয়া হবে। সাথে গরিব থেকে কোটিপতি পার্টের সমস্ত পার্টগুলো এই প্লেলিস্টে দেওয়া আছে। যারা দেখেননি তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসতে পারেন। এই দাঁড়াও সবাই, এখনো তো সবাই আসে নাই। কোয়েল, আরো অন্য কেউ আসবে নাকি? তুমি তো আমাকে আগে বলো নাই। আমার তো মনে হইতেছে আমরা এই 4 জনই যাইতাছি। তুমি আর কাউরে আসতে বলছো নাকি? রশনি একদম মন খারাপ করে ফেলে, কারণ রশনি একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছিল অন্য কাউকে দরকার নেই। কোয়েল সেটা রাজিও হয়েছিল, কিন্তু না জানি আজকে সে আবার কাকে ইনভাইট করে ফেলছে। কোয়েল সেটা জবাব দেওয়ার আগেই তাদের পিছনে একজন এসে হাজির হয়। আরে শান্ত, তুমি আসছো? তোমার কথাই বলতে নিছিলাম আমি, আর তুমি সাথে সাথে হাজির হইছো। এরপর শান্ত সেখানে এসে কোয়েলের একদম পাশে গিয়ে দাঁড়ায়। সেটা দেখে প্রিমিস রশনির দিকে তাকায়, আর রশনি কোয়েলের এই কাণ্ড দেখে রেগে যায়, আর সাথে সাথে কোয়েলকে বলে কোয়েল, শান্ত যে আমাদের সাথে আসবে আজকে, তুমি আমাকে আগে বলো নাই কেন এগুলা? আরে রোশনি, আজকে সকালে শান্তর সাথে কথা বলার সময় শুনতেছিলাম ও নাকি এই দিক দিয়ে এক জায়গায় যাবে, আর ও ফ্রি ছিল, তো আমি ভাবলাম যে ওরও আমাদের সাথে নিয়ে যায়। কোয়েলের মনে ছিল রশনি তাকে বলেছিল কাউকে নিয়ে আসতে না, কিন্তু তারপরও কোয়েল সেটা মানে নাই। সে শান্তকে তার সাথে নিয়ে এসেছে। কোয়েল শান্তকে নিয়ে আসছে দেখে সবার মন খারাপ দেখার পরেও সে তাদের সামনে আবার বলে, আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলি নাই। আসলে শান্ত আমাকে কয়েকদিন আগে প্রপোজ করছিল। আমি এতদিন কিছু বলি নাই, কিন্তু কিছুদিন আগে ওকে আমি হ্যাঁ বলে দিছি। রশনি বুঝতে পারছিল না কোয়েলের এই ফালতু মজার কথায় সে কেমন রিয়েক্ট করবে। রশনি যখন শুনেছে তার বান্ধবী শান্তর সাথে রিলেশনে চলে গেছে, সে তার মাথায় হাত দিয়ে ফেলে। যার হাত থেকে বাঁচার জন্য সে এত চেষ্টা করছিল সেই মেয়ে তার দিকেই যাচ্ছে। এইদিকে অমিত এইগুলো শুনে প্রিমিসের দিকে তাকায়, আর মনে মনে ভাবে প্রিমিসের কাজ আরো ভারী হয়ে গেল এখন। তুমি এটা আমাকে আগেই বলতে পারতা কোয়েল, তুমি তো আমাকে সবই বলো। আরে ভাই, আমি অনেক ভাইবা চিন্তা করে রাজি হইছি। আর তুমি তো জানো শান্ত কত ভালো ছেলে, ও আমার কথা কত ভাবে। প্রিমিসের এটা শুনে খুবই খারাপ লাগে, কারণ কোয়েল মনে করছে তাদের যে সমস্যা হয়েছিল সেটা শান্তই সমাধান করেছে, আর তাই কোয়েল শান্তর প্রপোজালে রাজি হয়ে গিয়েছে। আসলে কোয়েল তো জানে না তাদের সমস্যা শান্ত ঠিক করেনি। শান্ত আসলে একটি বাটপার। প্রিমিস চিন্তা করছিল শান্তর মতো একটা ছেলে কোয়েলের জন্য অনেক ডেঞ্জারাস হবে। এটা ভেবেই সে একটু চিন্তিত ছিল, আর এটা দেখে কোয়েল খুব মজা পাচ্ছিল। আচ্ছা, এখন তো ওরা দুজন একসাথে আইসাই পড়ছে, তো এখানে আমি যা করতে আসছিলাম তা তো আর কোনোভাবেই হবে না। তো এখন আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এরপর প্রিমিস যখন ওইখানে রশনি আর অমিতকে বলে সে এখান থেকে চলে যেতে চায়, তখনই রশনি তাকে বলে, প্রিমিস, তোমার তো ফার্স্ট থেকে আমাদের সাথে যাওয়ার কথা ছিল, তাই না? আর আমরা তোমার নামে টিকেটও বুক করে ফেলছি। এর জন্য প্লিজ প্রিমিস, তুমি আমাদের সাথে চলো, অনেক মজা হবে, চলো। রশনি প্রিমিসকে মানানোর জন্য বলছিল, কিন্তু প্রিমিসের মন মানছিল না। যেভাবে কোয়েল আর শান্ত একসাথে কাহিনী করতেছে তার সেখানে যাইতেই মন চাচ্ছিল না। শুধু শুধু তার সময় নষ্ট হবে, তার চেয়ে ভালো সে এই টাইমে রাধিকার সাথে দেখা করে তার নতুন ফ্ল্যাটের কথা শেয়ার করতে পারত। যখন প্রিমিস এইখানে থাকার জন্য মানছিল না, তখন অমিত তাকে মানানোর জন্য একটু দূরে নিয়ে গিয়ে বলে,
দেখ ভাই, আমি জানি সমস্ত প্ল্যান এই পাগলে নষ্ট করে দিছে। এখন তুই যদি এইভাবে চলে যাস, আমার আর রোশনির তো অনেক খারাপ লাগবে। আরে এখানে খারাপ লাগার কি আছে ভাই? তোমরা আমারে দুইজন একটা কাজের জন্য নিয়ে আসছো, এখন তোমরাও জানো এই কাজটা আর হবে না, তো আমারে যাইতে দাও ভাই। এই টাইমে আমি আমার অন্য কাজে একটা করে ফেলতে পারবো। একটুখানি বোঝার চেষ্টা কর ভাই, যেই কাছে ওইটাও শেষ হয়ে যাবে। তুই এখান থেকে চলে গেলে আমরা কিভাবে কেমনে কি করব? ওরা দুজন তো আরো উল্টাপাল্টা শুরু করে দিবে। হেই গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান তারা প্লে স্টোরে গিয়ে লিখবেন বোস্তামি শপ, আর সাথে সাথে গাইস অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর গাইস অ্যাপসটা ওপেন করবেন, তারপর আপনারা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। সাইন ইন হওয়ার পর গাইস এখানে আপনারা দেখবেন ইউআইডি টপ আপ। এখানে অনেক কম দামে আপনারা ইউআইডি কোড দিয়ে ডায়মন্ড টপ করতে পারবেন। তাছাড়া গাইস এখানে আছে মান্থলি মেম্বারশিপ আইডি কোড দিয়ে, তারপর হচ্ছে উইকলি মান্থলি একসাথে টপ আপ করতে পারবেন। তারপর গাইস এখানে আছে লেভেল আপ পাস, এন্ড গাইস লাস্ট হচ্ছে আপনাদের লেস ইজ মোর যে ইভেন্ট এখন আছে, এটাও আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপর আপনারা আইডি কোড দিয়ে এয়ারড্রপ নিতে পারবেন, এন্ড ইউনিক পিন দিয়ে নিজে নিজে ডায়মন্ড টপ করতে পারবেন এখান থেকে। আর গাইস এগুলো কিভাবে করতে হয় সেটা দেখার জন্য এখানে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারেন। আর টপ আপ করতে বা কোনো সমস্যা হলে তাদের সাপোর্টে ক্লিক করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। এরপর অমিত প্রিমিসকে কোয়েলদের সামনে নিয়ে যায়, আর প্রিমিস এখান থেকে চলে যাবে সেটা সবাই শুনছে, তাই কোয়েল এবার প্রিমিসকে বলে, আরে প্রিমিস, তুমি এখান থেকে চলে যাও কিভাবে? রোশনি তোমাকে এত ভালো করে ইনভাইট করলো, আবার তোমার বন্ধু এত মানানোর চেষ্টা করতেছে, তুমি তাদের কথাও শুনবা না? কে জানে তুমি এমন সুযোগ হয় তারা নাও পাইতে পারো। তোমার বন্ধু ফ্রি নিয়ে যাইতে চাইতেছে, এমন ফ্রি ঘোরাঘুরি কই পাইবা? কোয়েলের এই কথা শুনে রশনি রাগের নজরে কোয়েলের দিকে তাকায়, আর কোয়েল চুপ হয়ে যায়। প্রিমিস কোয়েলের দিকে তাকায় ছিল চুপচাপ, আর কোয়েল মুচকে হাসি দিয়ে বলে, আরে প্রিমিস, চলো এবার, তোমার বন্ধুরা এত করে বলতাছে, চলো অনেক হয়েছে। দোস্ত চল, এইবার তো কোয়েলও ধরে যাইতে বলতাছে, এখন আর কি প্রবলেম? এইবার তো আর না করবি না, আমাদের সাথে চল। আরে ভাই তোরাই জানা আমার কি দরকার যাওয়ার। আরে প্রিমিস, চলো না ভাই, এমন ভাব কইরো না। আর এখন তোমারে মানানোর জন্য কি চাও? আমরা সবাই তোমার হাত জোর করব। তুমি এমন করতেছো কেন প্রিমিস? সবার হঠাৎ এমন ভালো ব্যবহার দেখে সে একটু অবাক হয়ে যায়, আর তারা এত রিকোয়েস্ট করায় সে আর না করতে পারে না, পার্কে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব, তোমরা যেহেতু এত করে বলতাছো। সবাই এটা শুনে খুশি হয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে প্রিমিস কোয়েলকে নিয়ে ভাবছিল কিভাবে কোয়েলকে শান্তর কাছ থেকে আলাদা করা যায়। ঠিক সেই সময় কোয়েল এসে প্রিমিসের হাতে একটা ব্যাগ দিয়ে তাকে বলে, থ্যাংক ইউ সো মাচ প্রিমিস, তুমি খুব ভালো একটা ছেলে। তুমি আমার ব্যাগগুলা পার্কে তোমার হাতে রাখো। কোয়েল প্রিমিসের কাছে ব্যাগ রেখে শান্তর কাছে চলে যায়। কোয়েলের এই কাহিনী দেখে সবাই বুঝতে পারে সে প্রিমিসকে নিচে দেখানো শুরু করে দিয়েছে। অমিত আর রশনি কোয়েলের এই ব্যবহার দেখে রেগে যায়, কিন্তু এইদিকে প্রিমিস এতটা মন খারাপ করেনি, কারণ অ্যাটলিস্ট কোয়েলের ব্যবহারটা অন্তত ভালো হয়েছে। প্রিমিস মনে করে কোয়েল তার ব্যবহার চেঞ্জ করে ফেলছে, শান্তর ভালোবাসায় সে ভালো হয়ে গিয়েছে, কিন্তু আসলে কোয়েল আগের কোয়েলই রয়ে গিয়েছে। কোয়েল, তুমি কত স্মার্ট একটা মেয়ে। তুমি জানো আমরা পার্কে যাইয়া টুকটাক খেলাধুলা করব, তাই ব্যাগে করে তুমি সব নিয়ে আসছো। কোয়েল শান্তর কথা শুনে গলে যায়, সে তার প্রশংসা শুনে একেবারে মুগ্ধ হয়ে যায়। কোয়েলের কথা শোনার পর শান্ত তার নিজের ব্যাগটা নিয়ে প্রিমিসের সামনে এসে বলে, ভাই শোনো, এইটা আমার ব্যাগ, এইটাও তোমার কাছে রাখো। প্রিমিস কোনো কিছুই বলে না, সে রাগের নজরে শান্তর দিকে তাকায়। প্রিমিস কোয়েলের ব্যাগ নিতে পারে, সে একটা মেয়ের জন্য ব্যাগ টানতেই পারে, কিন্তু শান্ত তো একটা ছেলে, ইয়াং একটা ছেলে তো ওর নিজের ব্যাগ নিজেই ক্যারি করতে পারে। সে তা না, সে বেহায়ার মতো তার ব্যাগ প্রিমিসের কাছে তুলে দেয়। কিন্তু তার কি মনে হয় প্রিমিসের কাছে বুদ্ধি নাই? কেন, কি হয়েছে শান্ত? তোমার হাতে কি মেহেদি দিছো, নাকি তোমার হাত ভাঙা গেছে? শান্ত প্রিমিসের কথা শুনে অবাক হয়ে যায়। সেই যে আশা নিয়ে প্রিমিসের কাছে এসেছিল, প্রিমিসের মুখে এই কথা শুনে তার চেহারা পাল্টে যায়, আর সে রাগের দৃষ্টিতে তাকায় থাকে। আর এইদিকে রশনি আর অমিত তাদেরকে দেখতেছে বলে তার রাগ কন্ট্রোল করে ফেলে প্রিমিস, আর আস্তে আস্তে গালি দিতে দিতে কোয়েলের সামনে যায়। আরে বাদ দাও ভাই, এইসব ছোট লোকদের একটু সুন্দরভাবে কথা বললে এরা নিজের অনেক বড় লোক বাবা শুরু করে দেয়। কোয়েল শান্তকে শান্ত করার চেষ্টা করে, তারপর তারা দুইজন ব্যাগ নিয়ে সেখান থেকে রাস্তার দিকে যেতে থাকে, আর তাদের পিছে পিছে অমিত, রশনি আর প্রিমিস আসতে থাকে। কোয়েল আর শান্ত যখন রাস্তার সামনে চলে আসে, ওইখানে তিনজন ছেলে দাঁড়িয়ে হাসছিল আর জোরে জোরে কথা বলছিল। সেখান থেকে একজনের দিকে কোয়েলের নজর যায়, আর সে মুখ দিয়ে আস্তে
আস্তে গালি দেওয়া শুরু করে। গাধা, 1 নাম্বার গাধা। কোয়েল বিড়বিড় করতে করতে বলতে থাকে। তার মনে হচ্ছিল সে আস্তে আস্তে বলছে, কিন্তু আসলে তার কথা একটু জোরেই শোনা গেছে। যখনই তার এই কথাগুলা আশেপাশের মানুষ শুনতে পায়, সেই ছেলেগুলা সাথে সাথে একটু দূর থেকে কোয়েলের দিকে রাগের নজরে তাকায় থাকে। কোয়েল কি হয়েছে, কোনো কি সমস্যা? এইটাই হচ্ছে সেই ফাহিম খান। আমাদের বাসায় যে প্রবলেমটা হয়েছিল না, সেটা এই ছেলের জন্য হয়েছিল। খান গ্রুপের মালিকের ছেলে ফাহিম খানের সামনে যেই ছেলেরা ছিল তারা কোয়েলের কথা শুনে রেগে যায়। খান গ্রুপের মালিকের ছেলেকে এখানে সবাই চিনে, আর তার দিকে কোয়েল এভাবে তাকায় রয়েছে দেখে এটা তার চেলাবেলারা দেখতে না পেরে যখন সামনের দিকে আগাইতে যায়, ফাহিম খান তাদেরকে বাধা দেয়। কিন্তু ভাই, আমাদের সামনে আপনাকে নিয়ে কেমনে কথা বলে, আবার কেমনে আপনার দিকে তাকায় রইছে? কেউ এখানে বুঝতে পারছে না যে ফাহিম খান ভেতরে ভেতরে থরথর করে কাঁপছে। সে কোয়েলকে তার সামনে দেখে ভয় পাচ্ছে। ফাহিম খানের ভয় পাওয়ার কারণ হচ্ছে প্রিমিসদের চৌধুরী গ্রুপের ঢাকা সিটি কোম্পানির দায়িত্বে থাকা বারেক মিয়া। বারেক মিয়া কোয়েলদের সমস্যা সমাধানের জন্য খান গ্রুপের মালিককে ওয়ার্নিং দিয়েছিল। যেখানে কোয়েলদের পাশে চৌধুরী গ্রুপের ব্যাকআপ আছে, সেখানে ফাহিম খানের ভয়ে থরথর করে কাঁপারই কথা। এরপর ফাহিম খান হাঁটতে হাঁটতে কোয়েলদের সামনে যায়। কি হবে এখন? ফাহিম খান কি কোয়েলের কাছে মাফ চাবে, নাকি উল্টাপাল্টা কিছু করবে, নাকি তাদের মধ্যে মারামারি লেগে যাবে? যদি মারামারিও লেগে যায়, প্রিমিস কি করবে তা জানতে চাইলে বা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন। আপু, আমাকে মাফ করে দেন। লাস্ট যখন আমি আপনার সাথে ধাক্কা খাওয়ার পর খারাপ ব্যবহার করছিলাম, ওইটার জন্য সরি। প্লিজ আমাকে মাফ করে দেন। সরি বললে কি সমাধান হয়ে যায়? তুমি যা করছো, তোমার মতো ছেলেরে আমি জীবনও মাফ করব না। ফাহিমকে এইভাবে একটা মেয়ের সামনে মাথা নিচু করতে দেখে তার সাথে থাকা চেলাবেলারা একদম হতাশ হয়ে যায়। তারা কোনোদিন ফাহিমকে এইভাবে কথা বলতে দেখে নাই। এরপর যা হলো, তোমার কি মনে হয় তোমার আব্বু আর তুমি আমার কাছে মাপ চাইলে সমস্যা সমাধান হয়ে যাইবো? তুমি যেভাবে মাপ চাইতাছো, এটা কোনোদিন মীমাংসা হবে না। তোমার যেই বাপ, এই বাপ দিয়ে মাপ চাইলে কি হইব? তুমি এইখানে হাঁটু গাইরে আমার কাছে মাপ চাইবা, বুঝছো? এইটা শুনে ফাহিমের মাথার হোশ উড়ে যায়। সে তার কানকে বিশ্বাস করতে পারে না। তার কথা শুনে ফাহিমের গলা শুকিয়ে যায়। সে কোয়েলের সামনে এইভাবে হাঁটু গেড়ে মাফ চাইতে চাচ্ছে না, কিন্তু এইভাবে ছাড়া তার কাছে কোনো অপশনও ছিল না। আশেপাশের মানুষরা সব দেখছিল। যদি ফাহিম এইভাবে মাফ চায়, তাহলে এই এলাকায় ওর যে সম্মান ছিল সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তার কিছু আর করার ছিল না, তাই সে কোয়েলের সামনে হাঁটু গেড়ে বসে যায়। আরে ভাই, এইসব কি হইতেছে? ফাহিমের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? সামান্য একটা মেয়ের সামনে এইভাবে নিচু হইতেছে? ঢাকা শহরে এত বড় কোম্পানি খান গ্রুপের, আর তার ছেলে একটা মেয়ের সামনে এইভাবে হাঁটু করে বসে আছে। সবার মনে একই প্রশ্ন ছিল, খান গ্রুপের মতো এত বড় কোম্পানির মালিকের ছেলে সামান্য একটা মেয়ের সামনে হাঁটু গড়ে বসে আছে কেন? মানুষজন বুঝতেছিল না আসলে এই ছেলে এই মেয়ের কাছে কিসের ভয়ের জন্য এমন করছে। কিন্তু তারপরও কোয়েলের মেজাজ এখনো গরমই আছে। কোয়েল, এইবার অনেক হয়েছে, বাদ দাও। ও তোর বোন বুঝতে পারছে। এইবার চলো আমরা চলে যাই। শান্ত কিছুটা ঘাবড়ে যায়, কারণ কোয়েল আবার নতুন ভাবে ফাহিম খানের সাথে কোনো ঝামেলায় জড়ায় যায়, তাহলে শান্তর ভন্ডামি ফাঁস হয়ে যাবে। এই ভয়ে শান্ত কোয়েলকে এইখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে চাচ্ছে। শান্ত তো ফাহিম খানদের সাথে কোয়েলদের যে ঝামেলা হয়েছিল সেটি তো সে সমাধান করেনি, সেটি সমাধান করেছিল প্রিমিস চৌধুরী। আর সেই কাহিনী যদি কোয়েল জানতে পারে, তাহলে তো শান্তর আসল পর্দা ফাঁস হয়ে যাবে। এত তাড়াহুড়ার কি আছে শান্ত? এই ছেলে আমাকে যেই পরিমাণ টেনশনে ফালাইছিল তুমি জানো না। আমি ওর জন্য একটা দিন পুরো পাগল হয়ে গেছিলাম। ওর জন্য আমার পরিবারের অবস্থা খারাপ হয়ে গেছিল, আর তুমি বলতেছো ওরে আমি এভাবে ছাইড়া দিব? কোয়েল আবেগের বশে শান্তর এমন নরম হওয়া দেখে তার মেজাজ গরম হয়ে যায়। কোয়েলের ফাহিম খানের উপর যা রাগ ছিল সে যেন আজকে সব শেষ করে ফেলবে। সবার সামনে তাকে অপমান করার এই সুযোগ সে কিছুতেই মিস করতে চাচ্ছে না। আমি এত সহজে ওরে যাইতে দিব না। আমার ওরে দেখেই রাগ হইতেছে। আমি কি করবা বুঝতেছি না। আচ্ছা তুমি একটা কাজ করো, ওরে গালে জুড়ে একটা থাপ্পড় দাও। আরে কোয়েল, কি বলতেছে তুমি? এইগুলা বাদ দাও, এইগুলা অনেক হয়েছে। আমি তোমাকে দিতে বলতাছি না, দাও ওরে জুড়ে একটা থাপ্পড় দাও। আরে কোয়েল, এটার কি দরকার? তুমি ওর চোখের দিকে তাকায় দেখো, ওর ভুল বুঝতে পারছে। শুধু শুধু কেন এত ফালতু বেকার লোকদের সাথে ঝামেলা করবা? না, আমি ওরে থাপ্পড় দিতে বলছি না। আমি বলছি মানে বলছি, তুমি থাপ্পড় দাও ওরে। কোয়েল তার জিদেই শক্ত হয়ে আছে, আর শান্ত ভয় পাচ্ছে ফাহিম খান যদি তার পিছনে লেগে পড়ে তাহলে তো তার লাইফ শেষ। তার হাত কাঁপছিল, সে ফাহিমের দিকে তাকিয়ে ভয় পাচ্ছিল। আরে তোমার ভয় পাওয়ার কি আছে? আমাদের চৌধুরী গ্রুপের বারেক মিয়ার সাথে উঠা বসা, সরাসরি কন্টাক্ট আছে আমাদের।
আমরা যদি ওরে 2-4টা থাপ্পড় দিয়া দে, এই ছেলে আমাদের কিচ্ছুই করতে পারবে না। কোয়েল শান্তকে বুঝায়, কিন্তু বেচারা শান্ত বিশাল মুসিবতে ফেসে যায়। তার কাছে কোয়েলের কথা শোনা ছাড়া আর কোনো অপশন ছিল না। এরপর সে তার মনকে শক্ত করে আর ফাহিম খানের সামনে ঘুরে জোরে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। বাহ বাহ, সেই সেই, চলো যান, আজকে তো সেই মজা হলো। এখন মনে হচ্ছে এতদিনের বদলা আজকে পূরণ হলো আমার। এইবার চলো শান্ত, আমরা চলে যাই। এরপর তারা হাঁটা শুরু করে দেয়। আর এইদিকে প্রিমিস ওদের কাহিনী দেখে মাথায় হাত দিয়ে ফেলে। এই প্রথমবার প্রিমিসের ফাহিমের জন্য খারাপ লাগছিল। কোয়েল ফাহিমদের সাথে যা করছে তা একটু বেশি করে ফেলছে। এইবার যদি কোয়েল কোনো ঝামেলায় পড়ে, সে আর কোয়েলকে সাহায্য করবে না, সে এটা মনে মনে ভাবছে। এরপর যখন সেখান থেকে কোয়েল আর শান্ত ফাহিমদের থেকে একটু দূরে চলে যায়, ফাহিম রাগের নজরে ওদের দুইজনকে দেখে আর মনে মনে বলে, তোমরা দুইজন খালি দেখো আমি কি করি। আমার সাথে আজকে যা করছো এটা শেষ থেকে ছাড়বো আমি। ফাহিম একদম রাগান্বিত হয়ে যায়। আর এইদিকে পার্কে যাওয়ার জন্য বাস চলে আসে আর তারা সবাই বাসে উঠে আর পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির মধ্যে উঠে কোয়েল শান্তর অনেক প্রশংসা শুরু করে। শান্ত কিভাবে তার কথা মতো ফাহিমকে থাপ্পড় দিল আর কত কি বলা শুরু করে দেয়। প্রত্যেকটা মেয়ে এমন একটা বয়ফ্রেন্ড চায় যে তার যে কোনো প্রবলেমে খারাপ হইতে পারে, তারে প্রোটেক্ট করতে পারে। কোন ছেলে যদি কমজোর হয়, গরিব হয়, তাদেরকে মেয়েদের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘুরে উচিত। আর কোন মেয়ে এমন ছেলের পিছনে যাবে নাকি যার কাছে কোনো ভালো মতো টাকাই নাই। কোয়েলের কথা শুনে শান্ত অনেক খুশি হয়। আর এইদিকে কোয়েলের এইসব শুনে প্রিমিস মনে মনে হাসতে থাকে। তারপর তারা পার্কের মধ্যে ঘুরে এবং যে যার বাসায় চলে যায়। পরের দিন যখন কোয়েল সবাইকে মুভি দেখতে নিয়ে যায়, সে যখন তার বন্ধুদের সাথে সিনেমা হলে যায়, ঠিক সেই সময় কোয়েলের ফোনে কল আসে। হ্যালো আব্বু, কি হইছে বলো? এই টাইমে কল দিলা যে? কোয়েল, তুমি এখন যেখানে আসো তাড়াতাড়ি বাসায় যাও। আমি এখন খান গ্রুপের আব্বাস খানের অফিসে দেখা করতে যাইতাছি। আর এইগুলো শুধু আমার তোমার জন্য করতে হইতাছে। কোয়েল তার আব্বুর কথা শুনে যেন তার পায়ের নিচের মাটি সরে যায়। এখন কি হবে কোয়েলের সাথে? আবার নতুন কোনো মুসিবতে পড়ে যাচ্ছে না তো কোয়েল? খান গ্রুপের মালিকের ছেলে ফাহিম খান এইবার কোয়েলের সাথে কি করবে? এবার কি প্রিমিসের উচিত হবে কোয়েলকে সাহায্য করা? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে আব্বু, আমি এখন বাসায় আসতে পারবো না। আর তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমি তোমারে একটা কথা বলতে চাই, যেটা শুনলে তোমার রাগ 1 মিনিটে শেষ হয়ে যাবে। কোয়েল এটার বলার পর তার বন্ধুদের থেকে একটি দূরে একটি কোণায় এসে দাঁড়ায়। কোয়েলের বাবা কোয়েলের কথা শোনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এরপর কোয়েল তার আব্বুকে বলে, আব্বু, আমি আর শান্ত একসাথে আছি। মনে আছে যেই ছেলে আমাদেরকে খান গ্রুপের মালিক আব্বাস খানের হাত থেকে বাঁচাইছিল? ওর সাথে আমি এখন রিলেশনে আছি। তো আমি যদি এখন এখান থেকে না যাই, খান গ্রুপের ফাহিমরা আমার কিচ্ছু করতে পারবে না। কোয়েলের এই রিলেশনের কথা শুনে তার বাবা খুশি হয়ে যায় এবং সে তার মেয়েকে মন থেকে দোয়া দিতে থাকে আর বলে, দেখো কোয়েল, তুমি খুব ভালো একটা খবর শুনাইছো। শান্ত শুধু এখন না, ভবিষ্যতের জন্য আমাদের কাজে আসবে। তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, ও যাতে তোমার ব্যবহারে কষ্ট না পায়। কোয়েলের বাবা তাদের এই রিলেশন মেনে নেয় এবং সে তাদেরকে কিছু অ্যাডভাইসও দেয়। এরপর কোয়েল তার বাবাকে কিছু বলার আগে তার বাবা কোয়েলকে আবার বলে, ঠিক আছে কোয়েল, তোমরা এনজয় করো। আমি তোমাদের এখন ডিস্টার্ব করব না। তুমি শান্তর খেয়াল রাখো। কোয়েলের আব্বু ফোন কেটে দেয় আর কোয়েল খুশিতে হাঁটতে হাঁটতে শান্তর কাছে চলে যায়। যখনই সে শান্তর কাছে যায়, শান্ত কোয়েলকে জিজ্ঞেস করে, কি হয়েছে কোয়েল? কার ফোন ছিল? তুমি ওইদিকে চলে গেলে যে? কোয়েল কথা বলার সময় শান্তর দিকে কয়েকবার তাকিয়েছিল। সে মনে মনে ভাবছিল যে তাকে নিয়ে কথা চলতেছে না তো, কারণ গতকালকে যখন ফাহিমকে নিয়ে যে ঝামেলায় সে করেছে, আবার সেটা নিয়ে সমস্যা হচ্ছে না তো। এই ভেবে শান্ত ভয় পাচ্ছিল। আরে তেমন কিছু না, আব্বু ফোন দিছিল, জিজ্ঞেস করতেছিল কোথায় আছি, কি করতেছি, আর এদিক ওদিকের কিছু কথা জানতে চাইছিল। চলো সবাই ভিতরে যাই, মুভি শুরু হয়ে যাবে। এরপর তারা মুভি দেখতে সিনেমা হলের ভিতরে যায়। আর তারপর সবাই যখন মুভি দেখে বের হয় তখন অনেক রাত হয়ে যায়। তারপর শান্ত কোয়েলকে বলে যে তার অনেক দেরি হয়ে গিয়েছে আর হোস্টেলে যেতে তার অনেক সময় লাগবে, তাই সে আশেপাশে এখানেই কোথাও একটা থাকবে। শান্ত ফাহিমের সাথে এই ঘটনা ঘটার পর তার মনে হচ্ছে কোয়েলকে সে সব সত্যিটা বলে দিবে। যদি পরে এইগুলা জানে তাহলে তার বিশাল সমস্যা হয়ে যাবে। আরে ভাই, বাইরে থাকার কি দরকার? আমরা একটা গাড়ি বুক করি, 20 মিনিটের মধ্যে হোস্টেলে চলে যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় চলে যাইতেছ, তোমরা বাসায় চলে যাও। আমি আর কোয়েল আজকে
আজকে এখানে বাইরে কোথাও আড্ডা দিব। এইগুলা বলার পর রোশনির মাথা একদম গরম হয়ে যায় আর প্রিমিসও তাদের এই কাহিনী দেখে অনেক বিরক্ত হয়ে যায়। শান্ত আর কোয়েল তাদের সামনে যেই কাহিনী শুরু করছে বিরক্ত হওয়ারই মতো। কোয়েল, তুমি ভালো কইরা শুনো, তুমি কি এখন শান্তর সাথে থাকবা নাকি আমাদের সাথে যাইবা? তাড়াতাড়ি বলো। আমার মনে হচ্ছে আমার শান্তর সাথে থাকা উচিত। তোমরা চাইলেও থাকতে পারো আমাদের সাথে। কোয়েলের কথা শুনে রোশনির মন খারাপ হয়ে যায়। সে জানে শান্ত বেশি ভালো ছেলে না, তাই রোশনি আর কিছু বলতে পারে না। সে কোয়েলের কথা চিন্তা করে তারা কোয়েলদের আশেপাশেই থাকার জন্য রাজি হয়। এরপর শান্ত অনলাইনের মাধ্যমে একটা হোস্টেল বুক করে আর তারা সবাই সেই হোস্টেলের মধ্যে চলে যায়। আর হোস্টেলে যাওয়ার পর শান্ত প্রিমিসের সাথে কথা কাটাকাটি হয় আর সেখানে প্রিমিসের সাথে এমন একজনের সাথে দেখা হয় তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। যদি সেটা আপনারা সবার আগে দেখতে চান তাহলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজাইয়া রাখেন।